আমার নামটা কেউ বললে বেশ ঠোঁটের কাছে গলে যেত, কিন্তু রবিবারের সেই সকালে কলেজের সাদা ভাঙা গেটের ভেতর থেকে বেরোনোর সময় আমি বুঝলাম নামের চেয়ে একটা দৃষ্টির দাম কত বড়। প্রথমবার যে চোখে পড়েছিল সেটাই আমার ভাবনাকে চিরতরে বদলে দিল। গেটের পাশে ছোট্ট একটা গাছ, তার ছায়ায় কয়েকজন পড়ে থাকা মেয়ে, কানে হালকা ডান্স সঙের কথা, আর হাতে কারোর বই। আমি চাইলেই তাতে ঢুকতে পারতাম। তখনও জানতাম না সেই ছোট জায়গাগুলো একদিন আমার জীবনের বড় অংশ হয়ে উঠবে। সে ছিল মায়া। নামটা তখনও আমি জানতাম না। প্রথমে ভাবতাম শুধু কোনো অপরিচিত মুখ। ওর চুল কাঁধে পড়ে গাছের পাতায় ছায়া দিল, আর ওর চোখে ছিল এমন এক নীরবতা যে কোনো শব্দ সেখানে ঢুকে লুকিয়ে যেতে চায়। আমি পেছন দিকের বেঞ্চে বসেছিলাম, ও জানালার পাশে। আমার গহ্বরটা হঠাৎ করেই গরম হয়ে উঠল, কারণ মনে হচ্ছিল ওর চোখটা আমার বুকটা স্পর্শ করে গেল। কিন্তু মানুষ তো সাধারণত লজ্জায় ভাঙে। আমি করলাম না কিছু। ক্লাস পুরো ঘন্টার মতো কেটে গেল। আমার মন বারবার ওর উপরে। বিকেলে লাইব্রেরি, সেখানে ওকে দেখলাম আবার একইভাবে বই হাতে, একটু আলগা হেসে নিচ্ছে। সাহস করে পাশের সিটে গিয়ে বসে জিজ্ঞাসা করলাম, কি পড়ছো? ওর চোখে একটা বিস্ময়, কিন্তু সেই বিস্ময়ের ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। রবীন্দ্র, ও বলল। মাঝে মাঝে এটি ভালো লাগে। আমি তখন বললাম, আমিও। সেই এক বাক্য আমার কাছে সারা দিনের সেরা অভিজ্ঞতা হয়ে গেল। প্রথম কথা সবসময় সাধারণ, নিরপেক্ষ, ছোট, কিন্তু তার ভেতর অনেক কিছু লুকায়িত থাকে। পরের দিন আমরা ধীরে ধীরে কথা বলার সুযোগ খুঁজে পেয়েছি। শুরুতে ছিল ক্লাস সম্পর্কিত আলোচনা, কিভাবে পরীক্ষা হবে, কোন অধ্যায়টা কেমন কঠিন। তারপর হঠাৎ করে আবহমান সময়ের মধ্যে ঢুকে পড়া স্মৃতি আর বইয়ের পাতার মতো বদলে যেতে লাগলো। আমি লক্ষ্য করতাম ওর ছোট খুঁতগুলো, হাসির সাথে কাঁধ কুচকানো, কলমের ঢাকনা কামড়ানো, কোথাও একটু ভ্রু তুললে একটা নির্দিষ্ট ভাব, সবকিছু আমার কাছে অদ্ভুতভাবে সুন্দর। প্রতিবার ওর একটি কথা মনে পড়লেই মনটা গাঢ় রঙে ভরে উঠত। দিনের পর দিন ওর পাশে বসে থাকতে থাকা একটা অভ্যাসে পরিণত হলো। আমি এমন কোনো ব্যস্ততায় ঢুকে পড়লাম যেখানে সকালটা শুরু হতো ওর ঠিক আছে কিনা জেনে। একদিন কলেজের বার্ষিকতায় ওর চোখটা দেখতে পেলাম প্রথম সারিতে। আমি স্টেজে গেছিলাম গান গাইতে। গিটার হাতে নেবার আগে নিজের কণ্ঠটা আজ একটু কাঁপছিল। মঞ্চে দাঁড়িয়ে যখন লোকজনের দিকে তাকালাম তখন খেয়াল করলাম ওর সামনে বসে, হাতে একটা ছোট্ট রুমাল, চোখে ভেজা। আমার গলা কেঁপে ওঠে। আমি নিজের ভেতরে সব কথাগুলো সুরে জড়িয়ে দিলাম। শেষ গান গাইলেই ওর চোখ থেকে এলো এক সামান্য জল, আর সেই জল আমার কণ্ঠকে ভিন্ন করে দিল। কথাগুলো আস্তে আস্তে বদলে গেল। আমরা ব্যক্তিগত জীবন নিয়ে ছুঁয়ে দেওয়া শুরু করলাম। ও বলল ওর পরিবারের সন্তান হিসাবে কিছু দায় আছে। ওর বাবা মায়ের একটা ছোট দোকান, স্কুল থেকে কলেজে উঠতে অনেক কষ্ট ছিল। আমি বললাম আমার বাড়ি প্রান্তিক শহরে, বাবা ছোটখাটো ব্যবসা করে, মা প্রতিদিন ভোরেই বাজারে যেত। আমাদের জীবনের ছোটখাটো কাহিনীগুলো একে অপরের মুখে পড়তে পড়তে সৌন্দর্যের মতো বড় হতে লাগলো। এক বিকেলে গাছের তলায় আমরা বসে গল্প করছিলাম। রমজান বাকি 2 দিন, বাজার থেকে চিনি আনা, মায়ের হাসি। আমরা হেসে উঠলাম। অজানা করে আমি একটা প্রশ্ন করলাম, তুমি কি বিশ্বাস করো সময়ও ভালোবাসে? ওর ভাবনায় একটা রোদ পড়ল। সময়? ও বলল, সময় ভালোবাসে না, মানুষই সময়কে ভালোবাসা শেখায়। আমি তখন বুঝলাম ও যে শুধু স্মৃতির সাথে বসবাস করে না, জীবনের কষ্টও জানে। আস্তে আস্তে আমাদের ছোট ছোট রুটিনগুলো গড়ে উঠল। সকালে মেসেজ, দুপুরে 1 ঘন্টার সময়, বিকেলে লাইব্রেরিতে দেখা। আর এই ছোট ব্যাপারগুলোই ছিল সেই মাটির দানা যেখানে ভালোবাসার পাকা বাড়ি তৈরি হলো। প্রথমবার আমি বললাম, মায়া, তুমি কি জানো তোমায় দেখে আমি ভালো লাগে? ও হাসল, চোখে একটা সরল হাসি। তুমি ভালো মানুষ, তাই। কিন্তু ভালোবাসার শুরুটা ছিল নীরব। আমরা কখনো সামনাসামনি কোনো বড় ঘোষণা করিনি, কোনো শ্রুতি করিনি। আমাদের মধ্যে ছিল এক ধরনের সমঝোতা, যে সমঝোতা স্বতন্ত্র, মৃদু এবং শক্ত মনোভাবের ভেতর লুকানো। প্রত্যেকটি ছোট কথা, প্রত্যেকটি মেসেজ, সবকিছুই যেন একে অপরকে বোঝানোর উপায়। একদিন আমি ওর হাতে একটা ছোট্ট বুকমার্ক দিলাম, সরল, হাতে বানানো। তাতে আমি লিখেছিলাম, তুমি আমার পেজের সবচেয়ে প্রিয় লাইন। ও অবাক হয়ে বলল, এটা আমার কাছে থাকবে। ওর হাতে বুকমার্কটা দেখে মনে হলো শব্দগুলো আসলে কিছুই নয়, কিন্তু ওই ছোট্ট টুকরোটা যেন আমাদের সম্পর্কের প্রতীক হয়ে গেল।
প্রথম ভালোবাসা সবসময়ই অদ্ভুত। এটি কখনো করুণ, কখনো কোমল, কিন্তু সবসময় জীবনের গহ্বরকে স্পর্শ করে। আমার দৈনন্দিন চিন্তাভাবনায় মায়ার ছায়া বাড়তে লাগলো, আর এই সময়টুকুই ছিল তার সবচেয়ে মধুর অংশ। নিঃশব্দ ভালোবাসা, একে অপরের কাছাকাছি থাকা, ভবিষ্যৎ নিয়ে নীরব স্বপ্ন বাঁধা। কিন্তু আমি বুঝতাম না জীবনের কোন মোড়ে সময় আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাবে। তখন আমি জানতাম না সময় আর বাস্তবতা কখন যে আমাদের মাঝে ছায়া ফেলবে। তাই আমি কেবল বসেছিলাম, ওর হাতটা ধরলাম, ওর চোখে তাকালাম এবং অনুভব করে নিলাম এই মুহূর্তটাই যথেষ্ট। ভালোবাসা কখনো হঠাৎ এসে যায় না, সে ধীরে ধীরে আসে। একটা বিকেলের চায়ের কাপের ভেতর দিয়ে, একটা হাসির ফাঁক গলে, কখনো বা একটা নীরব তাকানোয়। আমার আর মায়ের গল্প সেভাবেই এগোচ্ছিল। কলেজের দিনগুলো শেষের দিকে। ও এখন ব্যস্ত, বাড়ির দায়িত্ব, পরবর্তী পরীক্ষার প্রস্তুতি, আর তার বাবা অসুস্থ। ওর চোখের নিচে ক্লান্তির দাগগুলো তখনও আমি দেখতে চাইনি। শুধু চাইতাম ও হাসুক, আগের মতোই হেসে বলুক যে তুমি আজও বোকা আছো। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম ওর জীবনের হিসাব আমার মতো সহজ নয়। একদিন লাইব্রেরিতে ওর পাশে বসেছিলাম। ও বলল, রবিন, আমি ভাবছি পার্ট টাইম চাকরি করব। আমি অবাক হয়ে বললাম, তুমি চাকরি? ও হেসে বলল, বাবার দোকান চলছে না, মা একা সব সামলাতে পারে না। সেই হাসিটা ছিল অদ্ভুত, বেদনার উপর বসানো এক টুকরো আলো। আমি চুপ করে গেলাম। চুপ থাকা ছাড়া তখন আর কিছুই করার ছিল না। আমাদের দেখা হওয়া কমে গেল। প্রতিদিনের সকাল সন্ধে মেসেজ কমতে শুরু করল। রাতের ফোন কলগুলোতে শুধু দীর্ঘ নিঃশ্বাস, আর মাঝে মধ্যে একে অপরের নীরবতা। ভালোবাসা তখনও ছিল, কিন্তু সময় আমাদের আলাদা করে রাখছিল। ও বলতো, কখনো মনে হয় রবিন, সময় আমাদের দুজনকে একই ক্যালেন্ডারে রাখেনি। আমি বলতাম, সময়কে হারাতে পারবো আমরা, কিন্তু ভেতরে ভেতরে জানতাম সময়কে হারানো যায় না। একদিন ওর দোকানের সামনে গেলাম। ও তখন দাঁড়িয়ে আছে, সালোয়ারে ঘাম ভিজে গেছে, হাতে খুচরা টাকার ব্যাগ, আর মুখে সেই চেনা হাসি। আমাকে দেখে একটু চমকে উঠল। তুমি এখানে? আমি বললাম, দেখতে এলাম, কেমন আছো? ও কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য মনে হলো আমরা যেন একে অপরের দিকে তাকিয়ে থাকা দুটি সময়, যে সময় একসাথে যেতে চেয়েছিল কিন্তু পারে না। চুপচাপ এক কাপ চা খেলাম দোকানের পাশে। বৃষ্টি হচ্ছিল, চায়ের গরম ধোঁয়ার ভেতর দিয়ে ওর মুখটা ঝাপসা লাগছিল। ও বলল, জীবনটা এমন কেন জানো, সবসময় কিছু না কিছু ত্যাগ করতে হয়। আমি চুপ। ভালোবাসা শব্দে প্রকাশ করা যায় না সব সময়। কখনো চুপ থাকা, কখনো কেবল পাশে থাকা। সেদিন রাতে ফোনে বলেছিল, রবিন, আমি এখন আগের মতো সময় দিতে পারবো না, তুমি রাগ করবে না তো? আমি বললাম, না, কিন্তু আমি অপেক্ষা করব। ও বলল, তুমি সবসময় এমনই, অতিরিক্ত ভালো। আমি হেসে বললাম, তুমি অতিরিক্ত ভালোবাসার যোগ্য। ওর হাসিটা ফোনের ওপারে হারিয়ে গেল, কিন্তু কানে লেগে রইল অনেকক্ষণ। কয়েক সপ্তাহ পর পরীক্ষার ফল বেরোল। মায়া প্রথম হলো, আমি দ্বিতীয়। আমি ওকে ফুল দিতে গেলাম, কিন্তু ওর হাতে তখন মোবাইল, কোনো ফোন কল, খুব জরুরি। ও আমাকে দেখে হেসে বলল, একটু পরে কথা বলি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। সেই ঠিক আছেটার ভেতর ছিল অনেক অনুচ্চারিত কথা, বলা হয়নি এমন ভালোবাসা, অপেক্ষা আর নীরবতা। সময় তখন ওকে টেনে নিচ্ছে বাস্তবের দিকে। ওর নতুন একটা চাকরি হলো শহরের বাইরে। আমি তখনও শহরেই। আমার পড়াশোনা, নিজের ভবিষ্যৎ তৈরির যুদ্ধ চলছে। ও বলল, আমাকে যেতে হবে। আমি বললাম, জানো, আমি তোমাকে মিস করব। ও হেসে বলল, মিস করো, তবে বেশি না। কেন? কারণ
সময় কাউকে বেশি ভালোবাসতে দেয় না। এই একটা লাইন আমার বুকের ভেতর ছুরি হয়ে গেঁথে গেল। আমি তখনও জানতাম না ওর এই কথাগুলোই একদিন আমার বাস্তব হবে। মায়া চলে গেল। শহরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। ওর প্রিয় জায়গাগুলো, চায়ের দোকান, কলেজের গেট, লাইব্রেরি সব ফাঁকা। আমি মাঝে মাঝে ওকে মেসেজ দিতাম, তুমি কেমন আছো? ও উত্তর দিত, ভালো আছি, কাজ নিয়ে ব্যস্ত। ধীরে ধীরে কথাগুলো ছোট হয়ে গেল। ভালো আছি থেকে আছিতে, আর আছি থেকে একসময় নীরবতায় মিলিয়ে গেল। ভালোবাসা তখনও ছিল, কিন্তু সময় তার উপর মোটা ধুলোর আস্তরণ ফেলেছে। ওর জীবন একদিকে যাচ্ছে, আমার জীবন অন্যদিকে। আমি রাতে ওর পুরনো চিঠিগুলো পড়তাম, ওর বুকমার্কটা হাতের ভেতর রাখতাম, যেটাতে লেখা, তুমি আমার পেজের সবচেয়ে প্রিয় লাইন। ভাবতাম, আমি কি এখনো সেই লাইনে আছি, নাকি সময় নতুন পৃষ্ঠা খুলে ফেলেছে? ভালোবাসা বাড়ছিল, কিন্তু সময়ও তার দাবি জানাচ্ছিল। মায়া এখন সময়ের সন্তান, আমি অনুভূতির। আমাদের ভালোবাসা ছিল, কিন্তু সময় ছিল না। সময় সব কিছুর উত্তর জানে, কিন্তু উত্তরটা সবসময় আমাদের পক্ষে আসে না। নীরবের দিনগুলো এখন একই রকম, ক্লাস, কাজ, সন্ধ্যায় এক কাপ চা, আর প্রতিদিন রাত নামলে একটা নাম, মায়া। মায়া এখন অন্য শহরে, চাকরি পেয়েছে, ভালো করছে, কিন্তু ফোনে কথা আগের মতো থাকে না, মেসেজে আগের উচ্ছ্বাস নেই, কখনো কখনো রিপ্লাই আসতেও দিন কেটে যায়। নীরব জানে ভালোবাসা হারিয়ে যায়নি, শুধু সময় তাকে অদৃশ্য করে দিয়েছে। এক সন্ধ্যায় নীরব ফোন করল। অনেক দিন পর ওর ভয়েস শোনা গেল, ক্লান্ত, একটু ভাঙা, কিন্তু শান্ত। নীরব, ব্যস্ত ছিলাম। মায়ার কণ্ঠে অপরাধবোধ আর ক্লান্তি মিশে আছে। জানি, নীরব বলল, তুমি সময়ের সঙ্গে লড়ছ। ও একটু চুপ থেকে বলল, সব সময়কে জেতা যায় না নীরব। নীরব হাসল, একটা নিঃশব্দ হাসি। আমি কখনো হার মানিনি মায়া, তোমার অপেক্ষায় থাকা মানে হার নয়। ওর ওপারে নিস্তব্ধতা, শুধু দূরে কারো কণ্ঠ, অফিসের ব্যস্ততা। তারপর মায়া বলল, তুমি আমাকে ভুলে যাও নীরব। আমি এখন এমন জায়গায় যেখানে ভালোবাসা নয়, দায়িত্বই জীবন। এই এক লাইন নীরবের বুকের ভিতর ঝড় তুলে দিল। ও কিছু বলল না, শুধু বলল, আমি চেষ্টা করব মায়া, চেষ্টা। এরপর অনেক সময় কেটে গেল। কল, মেসেজ, কথা সব একদিন হারিয়ে গেল, যেমন পুরনো রেডিওতে স্ট্যাটিকের শব্দে গান হারিয়ে যায়। তবু নীরবের অভ্যাস ছিল, রাতে বারান্দায় বসে আকাশ দেখে, মোবাইলটা হাতে নিয়ে পুরনো ভয়েস মেসেজ শোনা, যেখানে মায়া বলেছিল, তুমি না থাকলে আমি একদম চুপ হয়ে যাই। এখন নীরব চুপ, মায়া নেই, কিন্তু সেই বাক্যটা প্রতিদিন ফিরে আসে, আর নীরবতার ভিতর একটা অদ্ভুত একটা শব্দ তৈরি করে, যেন মায়ার নামটা বাতাসে মিশে গেছে। একদিন কলেজের পুরনো বন্ধুরা দেখা করতে গেল। ছবিগুলো দেখে সবাই হেসে উঠল, কিন্তু নীরবের চোখে কোথাও এক শূন্যতা। ওর বন্ধুরা বলল, তোর গল্পটা শেষ হলো? নীরব হেসে বলল, না, ভালোবাসা শেষ হয় না, শুধু সময় তাকে ছুঁতে পারে না। বছরখানেক পর এক বৃষ্টির সন্ধ্যায় নীরব এক অনুষ্ঠানে গেল। সেখানে সবাই গল্প বলছিল, কবিতা পড়ছিল। শেষে মঞ্চে উঠল এক মেয়ে। তার কণ্ঠ শুনে নীরব থমকে গেল। সে কণ্ঠ মায়ার কণ্ঠ। মায়া একটা কবিতা পড়ছিল, ভালোবাসা মানে ফিরে আসা নয়, ভালোবাসা মানে ভুলে গিয়েও মনে পড়া। সবাই হাততালি দিল, কিন্তু নীরবের হাত থেমে গেল। তারা চোখাচোখি করল এক মুহূর্তের জন্য। মায়ের চোখে জল, নীরবের ঠোঁটে নীরব হাসি। মায়া এগিয়ে এসে শুধু বলল, তুমি এখনো বদলাওনি। নীরব উত্তর দিল না, শুধু বলল, তুমি আমার গল্পের শেষ লাইন। মায়া একটু হেসে বলল, কিন্তু গল্পগুলো শেষ হয় না নীরব, শুধু মানুষটা বদলে যায়। ও চলে গেল ভিড়ের মধ্যে। বৃষ্টির ফোঁটা ঝরছে, রাস্তায় বাতির আলোয় নীরবের মুখ ভিজে উঠছে। সে বুঝতে পারে ভালোবাসা কখনো হারায় না, শুধু সময়ের ভিতর ঘুমিয়ে পড়ে। রাতের শহর, হালকা বৃষ্টি, নীরব দাঁড়িয়ে আছে রাস্তায়।
হাতে একটা পুরনো কাগজ, মায়ার লেখা, তুমি আমার জীবনের সবচেয়ে নীরব ভালোবাসা। ভালোবাসা ছিল, সময় ছিল না।